সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বেতন কিংবা নির্দিষ্ট বেতনের কম সংখ্যক যেই বেতনগুলো আছে সেগুলো কিভাবে বের করতে হবে। তো এইভাবে বললে আপনারা হয়তো বুঝবেন না, তো একটি ঘটনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। তো এটা দেখেন যে এখানে স্যালারি সিটে মনে করেন যে এটা একটি কোম্পানির স্যালারি সিট এবং এই যে এখানে যে ব্যক্তিগুলোর নাম দেওয়া আছে তারা এই কোম্পানির কর্মচারী। তো তাদের বেতন এখানে দেওয়া আছে এমডি জামান মিয়ার 40,000, মাহমুদুল হাসান আয়ানের 60,000 এবং এমডি আবু হানিফ 35,000। এভাবে করে এখানে 100 জন শ্রমিকের নাম এবং বেতন দেওয়া আছে। তো এখন মনে করেন আজকে মাসের 1 তারিখ, তো গত মাসের বেতন প্রদান করবে মালিক। তো গত মাসের বেতন প্রদান করার জন্য মালিকের কি লাগবে? টাকা লাগবে। সেই টাকাগুলো তিনি কি করছে? ব্যাংকে গেছে উত্তোলন করার জন্য। কোনো এক কারণে তিনি যত টাকা বেতন দেওয়ার কথা ছিল তত টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন নাই। তিনি ধরেন সেখান থেকে টাকা উত্তোলন করছে 20 লাখ কিংবা 30 লাখ। এখানে আমাদের টাকার দরকার ছিল 1 কোটি, কিন্তু তিনি 20 থেকে 30 লাখ টাকা উত্তোলন করতে পারছে। তো তিনি চিন্তা করলেন যে যেই টাকাগুলো উত্তোলন করতে পারছি সেটা ঘরে রেখে না দিয়ে বা কোম্পানিতে রেখে না দিয়ে যতটুকু টাকা বেতন দেওয়া যায় ততটুকু দিয়ে দিই, আর বাকিগুলো পরবর্তীতে ব্যাংক থেকে এনে দিয়ে দিব। তো এই যে উনি এই চিন্তাটা করলেন, এই চিন্তাটার যেই টাকাটা দিবে তিনি তো এলোমেলোভাবে দিতে পারবে না। তিনি চিন্তা করলেন যে একটা পদ্ধতির মাধ্যমে এই টাকাগুলো দিবেন। সেই পদ্ধতিটি হলো যাদের বেতন 40,000 কিংবা 40,000-এর কম আছে শুধু তাদেরকেই বেতন দিয়ে দিবে। আবার বুঝেন যে 40,000 কিংবা 40,000-এর কম যাদের বেতন আছে তাদেরকে বেতন দিয়ে দিবে, আর উপরে যাদের বেতন আছে তাদের বেতনটা আবার ব্যাংক থেকে এনে দিয়ে দিবে। তো তিনি কি করলেন? হিসাব রক্ষককে বললেন যে দেখো তো যে আমাদের এই কোম্পানিতে যে কর্মচারীগুলো আছে তাদের মধ্য থেকে কাদের বেতন 40,000 কিংবা 40,000-এর কম আছে এবং তার সংখ্যা কত, কিংবা যে 40,000 কিংবা 40,000-এর নিচে যাদের বেতন আছে তাদের মোট বেতনটা কত আসে, সবার মিলিয়ে মোট বেতনটা কত আসে। তো সেটা বললো। তো হিসাবরক্ষক কী করলো? তিনি একটি সূত্র প্রয়োগ করে সেই বিষয়গুলো বের করে ফেললো। আর যদি সূত্রটি প্রয়োগ না করতো তাহলে কি করতো? এখান থেকে যে 40,000, 35,000, 32,000, তারপরে এখান থেকে 25,000 এভাবে খুঁজে বের করতো। খুঁজে বের করতে যেমন সময় লাগতো তেমন ভুল হওয়ারও সম্ভাবনা থাকতো। তারপর এইগুলো খুঁজে বের করে আবার একসাথে যোগ করে দিতে হতো যে মোট কত টাকা তাদের প্রদান করতে হবে সেগুলো। তো একটি মাত্র সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই কাজটি 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারি, যেই কাজটা হাতে কলমে করতে গেলে আমাদের প্রায় সারাদিন লেগে যাওয়ার কথা। তো এখন আমরা এই যে 40,000 কিংবা 40,000-এর নিচে যাদের বেতন আছে এবং কার কার আছে সেগুলো বের করব, তারপর সেগুলো যোগ করে দিব। তো তার জন্য আমাদের যেটি করতে হবে, একটি সূত্র প্রয়োগ করতে হবে। আর এক্সেলের সূত্র ছাড়া কোনো কাজ করা সম্ভব না। তো সূত্র প্রয়োগ করতে চাইলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হয়, ইকুয়ালকে কল করতে হয়। এখন আমরা ইফের মাধ্যমে সেটা বের করব। ইফ দিয়ে আমরা প্রথম ব্র্যাকেট শুরু করলাম। এখন আমরা কোন জায়গার বেতন, কোন জায়গার টাকাগুলো আমরা খুঁজে বের করব, অর্থাৎ এই যে জি সেলের টাকাগুলো খুঁজে বের করব। তো আমরা একটাকে কাজ করলেই আমাদের সকলগুলো হয়ে যায়। তো ধারাবাহিকভাবে দেখতে থাকেন কিভাবে হয়ে যায়। তো এই 40,000 টাকা যদি 40,000 টাকা, এই যে G2, এটা হচ্ছে G2 সেলের টাকা যদি 40,000 ছোটো কিংবা সমান হয় কত? 40,000-এর। এখানে দেখেন এটুকু বুঝেন যে এই যে G2 এর টাকা যদি 40,000-এর সমান, এই জন্য ইকুয়াল দিছি, অথবা 40,000 থেকে কম হয়, লেস দেন। দেখেন বুঝতে পারছেন কিনা এটুকু? তাহলে এই যে কমা দিলাম, তাহলে কি হবে? এই ঘরে এই যে G2 এর টাকাই চলে আসবে। দেখেন আবার দেখেন, G2 এর টাকা যদি 40,000-এর সমান কিংবা 40,000-এর কম হয় তাহলে কমা দিয়ে, এই যে যদি কম হয় তাহলেই কেবল তাদের এই ঘরে G2 এর টাকা শো করবে। অন্যথায় কী করবে? আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে যা লিখে দেন তাই শো করবে। যদি 40,000 কিংবা 40,000-এর নিচে না হয় তাহলে ডাবল কোটেশনের ভিতরে যা লিখে দিবেন তাই শো করবে। তো আমরা এখানে আপ লিখে দেই,
অর্থাৎ যদি 40,000-এর উপরে হয় তাহলে এই ঘরে আপ লেখা উঠবে। তো এখন আমরা ব্র্যাকেটটি বন্ধ করে দিই। আবার সূত্রটি বলছি, ইকুয়াল ইফ এই যে G2 এই যে 40,000 টাকা যেটা সিলেক্ট করা আছে এটা হচ্ছে উপরের কলামে আছে G নাম্বার কলামে এবং রো নাম্বারে আছে 2, তাই এই সেলটির নাম হচ্ছে G2। তো এই G2 নাম্বারের টাকা যদি 40,000-এর সমান কিংবা 40,000-এর কম হয়, কমা তাহলে এই কমা মানে তাহলে এই G2 এর টাকাই এখানে শো করবে, আর যদি বেশি হয় তাহলে আপ লেখা উঠবে। তো এটা হচ্ছে সূত্র। তো এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে কি আছে, এটা 40,000-এর সমান, তাই এটা এখানে 40,000 উঠছে। তো পরবর্তীগুলো আমরা করব। এখানে একটু লাড়াচাড়া করে দিলে যে এই ডায়াগ্রামটি আসবে। তো সেখান থেকে ফিলে ক্লিক করে আমরা যদি টেনে দেই নিচের দিকে টেনে দিলে দেখেন যে এখানে টাকাগুলো চলে আসছে। তো এখানে চেক দিয়ে দেখেন যে 40,000-এর উপরে কিন্তু একটা টাকাও নাই। যেইগুলো 40,000-এর উপরে আছে সেইগুলো কিন্তু আপ উঠে গেছে। দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে 2 নাম্বার সেলে টাকা আছে 60,000, এখানে আপ উঠছে। আবার তারপরে আছে 25,000, 25,000, 32,000, 32,000 আছে। এখানে দেখেন 45,000 আছে। তো 35,000 টাকার কারণে আপ উঠছে, 55,000 আছে আপ উঠছে। অর্থাৎ আপনি এখানে চেক দিয়ে দেখেন যে কোথাও কিন্তু 40,000-এর উপরে কোনো টাকা নাই, সবগুলো হচ্ছে আমাদের 40,000-এর নিচে। এই টাকাগুলো নিয়ে আসলাম। তো এখানে টাকা সর্বমোট এই টাকাগুলোর যোগফল কত সেটা আমরা এখন করব। তো ইকুয়াল আমরা এখান থেকে সামকে কল করব, তারপর ব্র্যাকেট শুরু করব। তো এখান থেকে এই যে প্রথম ঘর I2, অর্থাৎ উপরে কলামটি আছে I নাম্বার কলামে এবং রো নাম্বার আছে 2 I2। তো এখন ডাবল কোলন দিয়ে আমরা এখান থেকে লিখে দিব I, যেহেতু এখানে 100 জনের ডাটা আছে, I101। তো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এই যে I101 মানে এই লাস্ট সেলের যেই রোটা সেটার নাম্বার, অর্থাৎ ডাটাটা যেখানে এন্ট্রি করা আছে সেটার নাম্বার। এই যে এখানে I101। তো এখানে 10,000 উঠে গেছে। তো এখন দেখেন I101 ঘর পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করে ওকেতে ক্লিক করে দেয় তাহলে দেখেন এখানে টাকাগুলো চলে আসছে। অর্থাৎ এখানে টাকা হবে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 18,20,000 টাকা। অর্থাৎ 40,000 কিংবা 40,000-এর নিচে যেই টাকাগুলো আছে, যাদেরকে টাকাগুলো বেতন দিয়ে দিবে তার পরিমাণ 18,20,000। অর্থাৎ তিনি আজকে 18,20,000 টাকা বেতন দিয়ে দিবে, আর বাকিগুলো পরবর্তীতে দিবে। তো দেখেন কত সহজে এক্সেলের মাধ্যমে আমরা বের করে ফেলেছি। তো আরেকটি কথা বলে রাখি যে আমি কিন্তু মোবাইলে করেছি। তো মোবাইলে যেই নিয়ম কম্পিউটারে কিন্তু একই নিয়ম ক্যালকুলেশন করার জন্য। তো আপনারা যারা কম্পিউটারে করবেন তারা এইভাবে করতে পারবেন, অসুবিধা নাই। আবার যারা মোবাইলে করবেন তারা তো দেখলেনই যে কীভাবে করব। তো আরেকটি কথা বলে রাখি যে মোবাইলে এবং কম্পিউটারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, সূত্র প্রয়োগের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। হয়তো ব্যবহারের দিক থেকে যেহেতু মোবাইলে সেখানে অনেক কাজগুলো ম্যানুয়ালি করতে হয়, ছোটো দেখতে অসুবিধা হয় কিংবা টাইপ করতে অসুবিধা হয়, এটুকুই, আর কিছু না। সূত্র কিন্তু কম্পিউটার এবং মোবাইলের জন্য সবই একই রকম। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।